আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল ফাহাদ। ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে রয়েছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়ন করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অধ্যায় ৬। অধ্যায়টির নাম হলো মন জাহাজের নাবিক। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমরা জেনে নিব যে আজকে আমাদের ক্লাসটিতে কি কি আলোচনা করা হবে। তো আমরা প্রথমেই একটি প্রাথমিক আলোচনা করে নিব এবং পরবর্তীতে পৃষ্ঠা ৭৬, ৭৭, ৭৯ এবং ৮০ এর ছকগুলো সমাধান করব এবং পরবর্তীতে আমরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং এর প্রক্রিয়া কি তা সম্পর্কে জানব এবং পরবর্তীতে সর্বশেষে আমরা পৃষ্ঠা ৮২ এর ছকগুলো সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে আমরা বিভিন্ন ছক সম্পর্কে আলোচনা করব। তো এই ছক সম্পর্কে আলোচনা করার কারণ হলো এই নতুন শিক্ষা কারিকুলামে বাস্তবসম্মত শিক্ষার উপর জোর দেওয়া। বাস্তবসম্মত শিক্ষার জোর দেওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন বাস্তব ঘটনার সম্মুখীন হয়ে তা সমাধান করতে বলা হয়েছে এবং যা আমাদের ছকে লিপিবদ্ধ করতে হবে। তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমরা প্রাথমিক প্রথমের যে প্যারাটি রয়েছে তা সম্পর্কে একটু জেনে নিব। তা সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাসটিতে কি করতে বলা হয়েছে এবং আমাদের কি পড়তে হবে। তো প্রথমে আমরা এটি রিডিং করে নিই। তো চলুন শুরু করা যাক। আমরা কি সমুদ্র দেখেছি? সমুদ্রে কোন কোন যানবাহন চলে? সমুদ্রে জাহাজ চলতে দেখেছি কি? জাহাজ কি কাজে লাগে বলতে পারবো? জাহাজ কে চালায়? এই যে জাহাজ নির্দিষ্ট দিকে চলে এর মূলে রয়েছে নাবিক, অর্থাৎ নাবিক জাহাজ চালান। তো আমরা সবাই সমুদ্র দেখেছি আশা করি। যদি সমুদ্র নাও দেখি তাও আমরা টেলিভিশন বা মোবাইলে বা মুভিতে আমরা সমুদ্র দেখেছি। তো সমুদ্রতে জাহাজ চলে তা আমরা সবাই জানি। সমুদ্রের মূল যে যানবাহন তা জাহাজ এবং জাহাজে করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি অথবা ব্যবসা বাণিজ্য চালানো হয় জাহাজের মাধ্যমে। তো এই জাহাজ যে বিশাল বড় একটি পরিবহন, এই জাহাজটি কে চালান? জাহাজটি চালান জাহাজের নাবিক। তো এ পর্যন্ত এটি বলা হয়েছে। চলুন পরবর্তীতে কি রয়েছে দেখে নিই। জাহাজ চালাতে গিয়ে নাবিকের বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হয়। যেমন জাহাজের সব যন্ত্রাংশ ঠিক আছে কিনা, জাহাজ সমুদ্র পথে চলতে সক্ষম কিনা, জাহাজ চালাতে কোন কোন বিষয়ে সচেতন হতে হবে। তো এই জাহাজটি যে পরিচালনা করেন সে একজন অভিজ্ঞ লোক হয় এবং তিনি সবকিছুই জানেন জাহাজ সম্পর্কে। যে জাহাজের যন্ত্রাংশগুলো কিভাবে ঠিক করতে হয়, কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হয় এবং জাহাজটি সমুদ্রে চালানোর অবস্থায় আছে কিনা এবং জাহাজ চালাতে কি কি জ্ঞানের প্রয়োজন রয়েছে, জাহাজ চালাতে যে ম্যাপিং এর দরকার হয় সেই জ্ঞান সম্পর্কেও তার আইডিয়া রয়েছে। তো এরকম সব প্রাথমিক জ্ঞানগুলো তার থাকে নাবিকের। এই কথাগুলো এখানে বলা হয়েছে। দেখি পরবর্তীতে কি রয়েছে। আবার জাহাজ চালাবার সময়ও কিন্তু নাবিকের কিছু সিদ্ধান্ত নিতে হয়। যেমন কোন দিকে গেলে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে, কোন দিকে গেলে সামনে বাধা বিপত্তি কম থাকবে অথবা কোন ধরনের বাধা বিপত্তি থাকলে কি উপায়ে সেগুলো অতিক্রম করা যায়। তো জাহাজ চালানোর জন্য যে পূর্ব জ্ঞান মানুষের থাকে, নাবিকের থাকে, সেই জ্ঞান দিয়ে শুধু জাহাজ চালানো যায় না। সেটার সাথে সাথে নাবিককে বাস্তবেও ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে হয়। তো এটার জন্য ওই যে ভূগোল বিষয়ে, ম্যাপ বিষয়ে আমাদের নাবিককে জানতে হয়। তো নাবিককে সেটি জানার ফলে সে বুঝতে পারে যে কোন দিকে গেলে তার বাধাগুলো বেশি আসতে পারে এবং কোন দিকে গেলে তার বাধাগুলো কম আসতে পারে। যেদিকে বাধা কম আসবে সেদিকে সে যাবে। আর যদি তা সে না বুঝতে পারে তাহলে ওই যে টাইটানিকের মতো সে একটি বরফের সাথে ধাক্কা খেয়ে পুরা জাহাজটি ডুবিয়ে ফেলতে পারে। তো এরকম নাবিক হওয়া যাবে না। যদিও এটা একটু দুর্ঘটনা ছিল টাইটানিকে।
এই আলোচনা পরে করা যাবে কোনো এক সময়। তো দেখে নিই পরে কি রয়েছে। এসব সিদ্ধান্ত যখন সঠিকভাবে নেওয়া হয় তখনই কেবল কম সময়ে সব বাধা বিপত্তি পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে জাহাজ নিয়ে পৌঁছানো সম্ভব হয় একজন নাবিকের পক্ষে। এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাবিকের নিজের বুদ্ধিমত্তা ও কৌশল ব্যবহার করতে হয়। তো এই যে আমরা সবাই বুঝতে পেরেছি যে হচ্ছে একটি নাবিককে কি কি করতে হয় জাহাজকে পরিচালনা করার জন্য। তো এই অধ্যায়টিতে মূলত একটি জাহাজের নাবিকের কথা বলা হয়েছে উপমা হিসাবে। আমরা সবাই উপমা হিসাবে উপমা কি সেটি বুঝি। উপমা হলো একটি উদাহরণের মাধ্যমে অন্য একটি জিনিস বোঝানো। যেমন এই জাহাজকে বোঝানো হয়েছে আমাদের জীবনের সাথে বা আমাদের দেহের সাথে তুলনা করা হয়েছে। যে জাহাজের নাবিক হচ্ছে আমাদের মন। তো সেই মনের মাধ্যমেই আমাদের শরীরকে চালনা করা হয়। সেই বিষয়টি মূলত আলোচনা করা হয়েছে এই অধ্যায়টিতে। তো চলুন আরো জেনে নেওয়া যাক জাহাজের মন জাহাজের নাবিক সম্পর্কে। তো মন জাহাজের নাবিক সম্পর্কে জানতে আমাদের এই অংশটুকু জানতে হবে। এইটি খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। চলুন এটি একটু পড়ে নিই। আমরাও প্রতিদিন কত কত রকমের ঘটনার সম্মুখীন হয়ে থাকি। জীবনে এসব পরিস্থিতিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই। কোনো সিদ্ধান্ত আমাদের আনন্দ দেয়, আবার কোনোটি কষ্ট দেয়। এতে আমাদের মনে আরো কত অনুভূতির সৃষ্টি হয়। আচ্ছা, আমাদের মনকে যদি একটি জাহাজের সঙ্গে তুলনা করি কেমন হয় বলতো? তাহলে এই মন জাহাজের নাবিক কে হতে পারে? হ্যাঁ, আমরাই হব নিজেদের মন জাহাজের নাবিক। কারণ আমাদেরও নাবিকের মতো নিজের মনের অনুভূতিকে সচেতনতা, বুদ্ধি ও কৌশল দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে কিভাবে পরিচালিত করতে হয় এবং কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তা জানবো। তো এখানে এই অধ্যায়টিতে জাহাজ বলা হয়েছে আমাদের মনকে। মন অথবা দেহ যাই কিছু বলি তাকে আমাদের জাহাজ হিসাবে কল্পনা করা হয়েছে। এবং আমরা যে সত্তাটি অর্থাৎ মস্তিষ্ক অথবা আমরা যাই কিছু বলি তাকে নাবিকের সাথে তুলনা করা হয়েছে। মূলত মস্তিষ্ককেই বলা হয়েছে কারণ মস্তিষ্কের মাধ্যমেই তো আমরা ডিসিশন গুলো নিয়ে থাকি। তো তাকে আমরা নাবিকের সাথে তুলনা করেছি। এখন দেখি কিভাবে আমরা আমাদের মস্তিষ্কের মাধ্যমে আমাদের এই মন নামের যে জাহাজটি রয়েছে বা মনকে আমরা কিভাবে পরিচালনা করতে পারি। তো এই অধ্যায়টিতে আমাদের এই সমস্ত আলোচনাই করা হবে। তো আলোচনার শুরুতেই আমরা একটি ছক পেয়ে গেলাম। এই ছকটি আমরা সমাধান করব। তো প্রথমেই দেখে নিই ছকটিতে কি রয়েছে। ছকটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টি সারি রয়েছে ছকটিতে। প্রতিটি সারির নামগুলো জেনে নিই। প্রথম সারিটির নাম ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল। তো কি ঘটনা এটা আমরা পরে জানবো, ইনস্ট্রাকশন দেওয়া আছে এই টেবিলটির জন্য। তো ঘটনায় আমার কি অনুভূতি হয়েছিল, ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট অভিমান হয়েছে, আমি কি আচরণ করেছি, ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল। তো নিশ্চয়ই এখানে কিছু একটার কথা বলা হয়েছে। চলুন আমরা ইনস্ট্রাকশনটি পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই টেবিলে আমাদের কি দিয়ে পূরণ করতে হবে। তো দেখে নিই কি বলা হয়েছে। চলো তাহলে মন জাহাজকে বাসায় সমুদ্র পথে, শুরু হোক অন্বেষণ। এই বইগুলোতে অনেক সুন্দর ভাষার ব্যবহার করা হয়েছে। যেমন এই ওয়ার্ডটির যদি সেন্টেন্সটি দেখি তাহলে বুঝতে পারবো এটি আমরা খুবই নান্দনিক একটি সেন্টেন্স। যা হোক, আর মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য শুরুতেই নিজে কখনো কষ্ট পেয়েছি বা অভিমান হয়েছে এমন একটি ঘটনা মনে করার চেষ্টা করি এবং তখন কি করেছিলাম মনে করে খাতায় কাগজে সংক্ষেপে লিখে। আচ্ছা, আমরা এইটুকু জানলে আমাদের হবে। তো আমরা আমাদের এমন একটি ঘটনার কথা মনে করব যা আমাদেরকে কষ্ট দিয়েছিল এবং যার ফলে আমরা কষ্ট পেয়েছিলাম অথবা অভিমান হয়েছিল আমাদের। তো এমন একটি ঘটনায় আমাদের সবকে লিপিবদ্ধ করতে হবে। তো এখানে যেই ঘটনাটার কথাই বলা হয়েছে, তো আমি আপনাদের সুবিধার্থে সবটি পূরণ করে রেখেছি। চলুন আমরা সবটি দেখে নিই। তো এখানে আমরা একটি ঘটনা কল্পনা করব যে ধরুন আমরা ক্রিকেট খেলতে গিয়েছি এবং আমরা একটি ছয় মেরে বলটি হারিয়ে ফেলেছি অথবা ব্যাটটি ভেঙে ফেলেছি। তো এই ঘটনাকে ভিত্তি করেই আমরা এই ছকটি পূরণ করব।
তো আমাদের ঘটনাটি আমরা মনে রাখবো যে হচ্ছে আমরা খেলতে গিয়ে একটি বল হারিয়ে ফেলেছি বা একটি ব্যাট হারিয়ে ফেলেছি, যার জন্য আমাদেরকে এখানে আমরা সিনিয়রের সাথে খেলছিলাম, সিনিয়ররা আমাকে বকাবকি করেছে। তো আমাদের মূল ঘটনা হলো এটি, এবং এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই ছকটি পূরণ করব। তো প্রথমেই আমাদের এই সারিতে লিখতে হবে ঘটনায় আমার কি কি অনুভূতি হয়েছিল। তো যখন আমার সিনিয়র আমাকে বকছিল তখন আমার কি অনুভূতি হয়েছিল তা এই ছকটিতে লিখতে হবে। তো চলুন দেখি কি লিখেছি। আমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ এই যে বল বা ব্যাট ভেঙে ফেলা, তার জন্য আমার তখন খুবই খারাপ লেগেছিল এবং নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। কারণ দেখা যায় যে হচ্ছে সিনিয়ররা আমাদেরকে অনেক গালাগালি করছিল যে হচ্ছে ব্যাটটি কেন ভেঙে ফেললাম বা অথবা বলটি কি কেন হারিয়ে ফেললাম, এই জন্য হচ্ছে গালাগালি করছিল, যার ফলে আমরা জানি যে গালাগালি শুনতে আমাদের সবারই খারাপ লাগে। এবং হচ্ছে তখন আমরা নিজেকে ছোট মনে করতে থাকি। আমরা হচ্ছে নিজেকে হচ্ছে হীনমন্যতায় ভুগি, যে কাজটা আমরা হয়তো ঠিক করিনি এরকম আমরা মনে হয়। তো আমরা ধরে নিব যে আমাদের তখনও সেই অনুভূতিটাই হচ্ছিল। এখন আমরা দ্বিতীয় সারিটি পূরণ করব। দেখি এখানে কি লেখা আছে। ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারিনি বলে কষ্ট ও অভিমান হয়েছে। তো আমাদের লিখতে হবে যে হচ্ছে ঘটনাটি কি আমরা মেনে নিতে পারিনি। আমাকে বকাবকি করার বিষয়টি মেনে নিতে পারিনি বলে কষ্ট হয়েছে। তো বকাবকি যে করেছে সিনিয়ররা, আমি মেনে নিতে পারিনি, যার ফলে তখন আমার কষ্ট হয়েছিল। কিন্তু এরকম বিভিন্ন ঘটনা ঘটতে পারে আমাদের জীবনে, তা একটি আমরা ধরে নিয়ে তা আমরা লিপিবদ্ধ করবো, এটি খুবই সহজ কাজ। আমাদের জীবনে নানা ধরনের কষ্টের ঘটনা বা আমরা অভিমান করি এমন ঘটনা রয়েছে, তো এগুলোই আমরা লিপিবদ্ধ করব আমাদের বাস্তব জীবন থেকে নিয়েই। এখানে মুখস্থ করার বা মুখস্থ করার কিছু নেই, বা হচ্ছে এখানে জ্ঞানেরও তেমন কিছু নেই। এখানে হচ্ছে আমাদের বাস্তব জীবনের যে ঘটনাগুলো তারই প্রতিফলন চাওয়া হয়েছে আমাদের কাছে। এখন আমরা তৃতীয় সারিটি সম্পর্কে জানবো। তো তখন আমরা কি আচরণ করেছি তা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। তো ধরে নিই যে ঘটনাটি ঘটার পরে, বকঝকা শোনার পরে আমি হচ্ছে আবেগপ্রবণ হয়ে যাই, ফলে ওই স্থানটি ত্যাগ করে বাসায় চলে আসি। তো যখন আমাকে বকাবকি করলো, ধরে নিই তখন আমাদের মন খারাপ হয়ে যায় এবং তখন আমি মন খারাপ করে কিছু না বলে বাসায় চলে আসি। তো ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল? তো আমার প্রত্যাশা কি ছিল ওই ঘটনাটি ঘটার পরে? চলুন দেখে নিই। আমার প্রত্যাশা ছিল তারা আমাকে বকাবকি না করে ভালোভাবে বুঝাবে এবং পরবর্তীতে যাতে এমন পরিস্থিতিতে না পড়তে হয় তার পরামর্শ দিবে। তো এসব ঘটনা যদি আমাদের জীবনে ঘটে থাকে, তো আমাদের উচিত যে হচ্ছে যে এই ঘটনাটি ঘটায় তাকে বকাবকি না করে তাকে হচ্ছে বুঝিয়ে বলা যে হচ্ছে এই জিনিসটা না হলেও পারতো, যে তুমি এভাবে মানে আরেকটু সাবধানতা অবলম্বন করলে হয়তো বা বলটা হারাতো না অথবা ব্যাগটা ভাঙতো না। তো এমন আমাদের জীবনে আরো নানান ধরনের ঘটনা থাকতে পারে, তা আমরা আমাদের নিজস্ব ঘটনার আলোকে এই ছকটি পূরণ করে নিব। তো চলুন দেখা যাক পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে। তো পরবর্তীতে আমাদের জন্য যে ছকটি রয়েছে তার নাম হলো আমার সিদ্ধান্ত এবং আমার বিশ্লেষণ। এই ছকটিতে আমাদের যে বিষয়টির উপর ভিত্তি করে পূরণ করতে হবে তা আগে পড়ে নিই, তাহলে আমরা কিছুই বুঝবো না যে কি নিয়ে ছকটি পূরণ করতে হবে। তো এটি পড়ে নেওয়া যাক। ঘটনার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি। এবার আমরা নিজের মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য নিজেদের জীবনের ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ সবটি পূরণ করব। তো হচ্ছে আমরা তো একটি ঘটনার কথা অলরেডি বলেছি যে ব্যাট বা বল ভেঙে ফেলার। তারপরে যে আমি সিদ্ধান্তটি নিয়েছি, সিদ্ধান্তটি হলো যে ওই যে বাসায় চলে গেলাম আমি মন খারাপ করে। সেই সিদ্ধান্তটি এখন আমাদের বিশ্লেষণ করতে হবে যে সিদ্ধান্তটি কি ঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল। তো এই সিদ্ধান্তটি বিশ্লেষণ করে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। তো এই ছকেও 4টি সারি রয়েছে, যে সারিগুলো আমাদের পূরণ করতে হবে বিশ্লেষণ করে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে এখানে এবং কি আমরা পূরণ করব। ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল, তখন আমি কি ভাবছিলাম, এই জিনিসটা দিয়ে এই ছকটি পূরণ করতে হবে।
এবং সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে তা এই ছকে পূরণ করতে হবে এই টেবিলে। তো আমি এই ছকটি পূরণ করে রেখেছি। চলুন আমরা ওইখানে সরাসরি দেখে নিই যে হচ্ছে আমাদের কি দিয়ে ছকটি পূরণ করতে হবে। তো এটি হচ্ছে আপনাদের বাস্তব জীবনের ঘটনার যেই সিদ্ধান্তটি ছিল তা বিশ্লেষণ করবেন আপনারা আপনাদের নিজস্ব ঘটনার আলোকেই। আমারটা ইউজ করার কোনো দরকার নেই, আপনাদের নিজের মতো করে এটি করবেন। তো প্রথমেই আমরা দেখি যে ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম এবং আমার আচরণের পেছনে কি কারণ ছিল এবং তখন সেই মুহূর্তে আমি কি ভাবছিলাম। ওই ঘটনায় আমি প্রচন্ড মন খারাপ করে বাসায় চলে আসি এবং কান্নাকাটি করি। তো যেহেতু আমাকে বকাবকি করছিল ফলে আমি মন খারাপ হয়, এটা স্বাভাবিক। এবং আমি বাসায় চলে আসি এবং বাসায় চলে এসে কান্নাকাটি করি। তো এটি হচ্ছে আমার অনুভূতি বা আচরণ এটি ছিল। এবং এই আচরণের পিছনে কি কারণ ছিল তা এখন জানবো। তো কারণটি ছিল তাদের কথায় আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তো হচ্ছে তারা যে বকাঝকা করলো এটি হচ্ছে কারণ ছিল এবং আমি কষ্ট পেয়েছিলাম এটিও একটি কারণ ছিল। তখন আমি কি ভেবেছিলাম চলুন দেখি। তখন আমি ভেবেছিলাম যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এবং আমার খুবই অপরাধবোধ কাজ করছিল নিজের কাজের জন্য। তো আসলে এটি কোনো অপরাধ ছিল না সত্যিকারের, কারণ হচ্ছে আমরা এরকম ওইটা হচ্ছে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আমরা ধরে নিতে পারি। কিন্তু যেহেতু আমাদের বকাবকি করছিল তো হচ্ছে তা আমাদের অবশ্যই অপরাধ বোধ জাগাবে যে আমি একটি ব্যাট বা বল হারিয়ে ফেললাম। এটি আমাদের অপরাধ বোধের জাগ্রত করবে, এটা স্বাভাবিক। তো এটি আমাদের তখন ভাবছিলাম এটি ধরে নেওয়া যাক। তারপর যে সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছিলাম তা আমাদের বাস্তব জীবনে কি প্রভাব ফেলেছে তা এই সারিতে আলোচনা করব। তো সিদ্ধান্তটি আমার জীবনে আমাকে ধৈর্যশীল হতে শিক্ষা দিয়েছে এবং সহজে ভেঙে না পড়ার মানসিকতা তৈরিতে সহায়তা করেছে। তো ওইদিন আমি যে সিদ্ধান্তটি গ্রহণ করেছিলাম যে হচ্ছে চুপচাপ থেকে কোনো প্রতিবাদ না করে, প্রতিবাদ বলতে হচ্ছে কোনো বেয়াদবি, সিনিয়রদের সাথে কোনো বেয়াদবি না করে আমি হচ্ছে বাসায় চলে এসেছিলাম। এ থেকে আমার অবশ্যই যে আমার যে ধৈর্যশীলতা এটি হচ্ছে আমার মধ্যে গ্রো আপ করেছে। আমি হচ্ছে ধৈর্যশীল হয়ে উঠেছি এ থেকে। এই শিক্ষাটি আমি গ্রহণ করেছি এবং সহজে যে ভেঙে পড়া যাবে না, ওইদিন আমি হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এটি ধরে যদি নিই, তাহলে সেই ঘটনাকে আমরা ভিত্তি করে আর যাতে ভেঙে না পড়ি সেই মানসিকভাবে আমরা শক্তি তৈরি করেছিলাম এই ঘটনাটি থেকে। এটি হচ্ছে আমার জীবনের প্রভাব যে আমি ওই ঘটনার পরে আর সহজে ভেঙে পড়ি না। এখন আমরা তৃতীয় সারিটি দেখব, এখানে কি করতে বলা হয়েছে। এখন এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয়? যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি? তো আপনার জীবনের ঘটনা নিয়ে যখন আপনি লিখবেন তখন আপনার ঘটনাটি যৌক্তিকও মনে হতে পারে আবার অযৌক্তিকও মনে হতে পারে। তো যেটাই মনে হোক আপনি সেটি লিখবেন, এখানে কোনো ভুলের কোনো অবকাশ নেই, আপনি যা লিখবেন তাই ঠিক হবে। তো আমি যে ঘটনাটি লিখেছি তার ভিত্তিতে আমি এখন যাচাই করবো যে হচ্ছে তা হচ্ছে যৌক্তিক ছিল কিনা। বর্তমানে আমার সেদিনের সিদ্ধান্তটিকে যৌক্তিক মনে হয়। যৌক্তিক মনে হওয়ার কারণ হলো আমি সেদিন বাসায় চলে না এসে যদি সেখানে অবস্থান করতাম তাহলে তাদের কথায় হয়তো আমার আরো মন খারাপ হতো এবং আমি আরো বেশি কষ্ট পেতাম। তো সেদিন আমি যে ওই ঘটনা করে বাসায় চলে আসলাম, বাসায় চলে না এসে যদি সেখানে দাঁড়ায় থাকতাম তাহলে হচ্ছে হয়তোবা তারা আমাকে আরো কথা শোনাতো এবং যার ফলে আমার আরো বেশি মন খারাপ হয়ে যেত, আমি আরো মানসিকভাবে অশান্তিতে ভুগতাম। যার ফলে আমি মনে করি যে আমার সিদ্ধান্তটি সঠিকই ছিল। তো এটাকে আবার আমরা অন্যভাবেও বিশ্লেষণ করতে পারি যে আমার সিদ্ধান্তটি ভুল ছিল, এটিও আমরা বিশ্লেষণ করতে পারি যে ওইখান থেকে আমরা না এসে তাদের বোঝাতে পারতাম যে হচ্ছে এটি ভুল ছিল, আসলে অ্যাক্সিডেন্ট ছিল, এরকম কিছু বোঝাতে পারতাম, তো তাও হতে পারতো। তো আমরা এটিকে দুই ভাবে ব্যাখ্যা করতে পারবো, যে কোনো ঘটনাকেই পজিটিভ এবং নেগেটিভ দুই ভাবে ব্যাখ্যা করা যায়। তো আমরা আমাদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে নিব। এখন দেখে নিই যে চতুর্থ যেই সারিটি রয়েছে
তাতে কিসের কথা বলা হয়েছে? ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন? যে ঘটনাটি আমাদের অনেক আগে ঘটেছিল, ধরে নিই যে এটি আমার ক্লাস 7-এ ঘটা একটি ঘটনা এবং নবম শ্রেণীতে ওঠার পরে, অর্থাৎ বর্তমানে আমি এই ঘটনাটি ঘটলে কি সিদ্ধান্ত নেব এবং সিদ্ধান্তটি নেওয়ার পিছনে কি কি কারণ থাকবে এটি দেখে নিই। ঘটনাটি যদি বর্তমানে ঘটে তাহলে আমি মন খারাপ না করে তাদের বোঝাতে চেষ্টা করব যে আমি কাজটি ইচ্ছা করে করিনি এবং এটি কেবল একটি দুর্ঘটনা। কারণ আমি যদি আমার মতামত না প্রকাশ করি তাহলে স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারবে না যে প্রকৃতপক্ষে কি ঘটেছে। তাই আমি বর্তমানে এমন ঘটনার সম্মুখীন হলে নিজের মতামতটি তাদের কাছে প্রকাশ করব। তো আমি এটি লিখলাম যে বর্তমানে আমি বুঝার পরে, অর্থাৎ ম্যাচিউরড হওয়ার পরে আমি সেই ঘটনাটি ঘটার পরে আমি বাসায় চলে না এসে তাকে নিয়মকে বোঝানোর চেষ্টা করবো যে ভাই, আমি এটি ইচ্ছা করে করিনি, এই বল হারিয়ে যাওয়ার ঘটনাটি একটি দুর্ঘটনা। তো এবং কিভাবে এটি ঘটলো তাও আমি তাদেরকে মানে এক্সপ্লেন করতে পারি। ফলে সে আমার দিকটা যখন বুঝতে পারবে এবং আমার মনের যে বহিঃপ্রকাশটা যখন ঘটবে তখন সেও সদয় হবে অবশ্যই। এই জন্য নিজের যে মতামতটা তাকে জানাতে হবে। ফলে ওই ঘটনাটি সহজেই ওই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া সম্ভব। এখন আমরা দেখি পরবর্তীতে আমাদের কি রয়েছে। পরবর্তীতে আমাদের যেই 10টি ছক রয়েছে, যে 10টি ছকে আমাদের লিখতে হবে সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব। তো এখানে আমি আপনাদের জন্য 5টি ছক পূরণ করেছি এবং পরবর্তী 5টি ছক আপনারা পূরণ করবেন। এটি খুবই সহজ। তো যে 5টি ছক আমি পূরণ করব তার মাধ্যমে তা থেকে জ্ঞান অর্জন করে পরবর্তী ছকগুলো আপনারা সহজেই পূরণ করতে পারবেন বলে আশা করছি। তো চলুন আমরা ছকটি পূরণ করি। তো এখানে কি কি করতে বলা হয়েছে আমাদের তা একটু দেখে নিই আরেকবার। সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব। তো একটি সিদ্ধান্ত যখন আমরা গ্রহণ করতে যাব, যে কোনো সিদ্ধান্ত হোক সেটি, যে এমন হতে পারে যে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করব, এমন হতে পারে যে আমি আজকে শপিং মলে যাব কি যাব না, অথবা স্কুলে যাব কি যাব না, অথবা আমি এইচএসসি তে সায়েন্স নিব নাকি আর্টস নিব, এরকম যে কোনো সিদ্ধান্ত হতে পারে। যে সিদ্ধান্তটি গ্রহণ করার আগে আমি কি মাথায় রাখবো, কি মাথায় রেখে আমার সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত, তা আমরা আজকে জানবো। তো চলুন আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যা মনে হয়েছে তা লিপিবদ্ধ করেছি, চলুন তা দেখে নেওয়া যাক। প্রথমেই আমার মনে হয়েছে যে সমস্যার প্রকৃতি সম্পর্কে ভালোভাবে জেনে নিব। তো একটি সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমি জেনে নিব যে মানে সেই সিদ্ধান্তটা আমার যে সমস্যার প্রেক্ষিতে নিতে হবে তার প্রকৃতি কি, মানে সেই সমস্যা সম্পর্কে আমার আগে ভালোভাবে জানতে হবে। কারণ আমরা যদি সমস্যা সম্পর্কে ভালোভাবে না জানি তাহলে আমার সিদ্ধান্ত যেটি আমরা গ্রহণ করব তা ভুল হওয়ার সম্ভাবনাটি বেশি থাকবে। যেমন ডক্টর যদি রোগ শনাক্ত করা ছাড়াই অপারেশন করে ফেলে তাহলে অবশ্যই অপারেশনটি ভালো হবে না। তাই আগে আপনার সমস্যা সম্পর্কে জানতে হবে যে আপনি কি নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাহলেই আপনি একটি ভালো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এবং দ্বিতীয়ত, ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে তা আগে বিবেচনা করব। তো আমি সিদ্ধান্তটি গ্রহণ করার পরে ভবিষ্যতে কি হতে পারে আর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে তা আমরা আগেই চিন্তা করে নিব। তাহলে আমাদের সমস্যার যেই ফলাফলটা তা ভালো হবে। যেমন আমরা যদি ওই ডক্টরের উদাহরণটাই নেই, তাহলে দেখবো ডক্টর আগেই চিন্তা করে নিবে যে যদি একজন 70 বছর বয়সী ব্যক্তির একটি ছোটখাটো সমস্যা হয় তাহলে ডক্টর আগে চিন্তা করবে যে এই ব্যক্তি অপারেশনের দখলটা নিতে পারবে কিনা। যদি তিনি মনে করেন যে এই রোগী অপারেশনের দখল নিতে না পারবে তাহলে সে অপারেশনটা করবে না। তো এই বিষয়টি আগে বিবেচনা করে নিতে হবে। বিবেচনা করা ছাড়াই যদি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলা হয়
আগে অপারেশন করে ফেলা হয়, তাহলে অনেক সময় দেখা যেতে পারে যে হচ্ছে উল্টা হিতের বিপরীত হতে পারে। এবং 3 নাম্বার যে পয়েন্টটি আমি অ্যাড করেছি তা হলো প্রয়োজনীয় তথ্য জেনে নিব। তো আমরা যে সিদ্ধান্তটি গ্রহণ করব সেখানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রয়োজনীয় যেই সব তথ্যগুলো রয়েছে তা আমরা জেনে নিব। ধরি আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করব। তো সেই ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্তটি নেওয়ার আগে আমরা জেনে নিব হচ্ছে সেই ব্যবসাটি করলে কি লাভ হতে পারে, কি লস হতে পারে, কি ধরনের প্রোডাক্ট আমরা আমাদের ব্যবসায় আনতে পারি, অথবা হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারি যে এখানে ওই এলাকাতে কি ধরনের প্রোডাক্ট হচ্ছে বেশি পরিমাণে সেল হতে পারে। তো এসব সম্পর্কে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আগে জেনে নিতে হবে, তাহলে আমাদের সিদ্ধান্তটি ভালো হবে। আর যদি আমরা প্রয়োজনীয় তথ্য জেনে না নিই তাহলে আমাদের সিদ্ধান্তটি বেশি ফলপ্রসূ হবে না। চতুর্থত আমি যে বিষয়টি অ্যাড করেছি তা হলো আমার সিদ্ধান্তের লক্ষ্য কি তা আগে ঠিক করে নিব। তো আমার আগে জানতে হবে যে হচ্ছে আমি কি সিদ্ধান্ত নিতে চলেছি এবং আমার সিদ্ধান্তটির লক্ষ্য কি, মানে সিদ্ধান্তটির মাধ্যমে আমি কি অর্জন করতে চাই তা আমার সর্বপ্রথম জেনে নিতে হবে। কারণ এটি যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে সিদ্ধান্তটি গ্রহণ করব। তাই আমাদের সিদ্ধান্তের লক্ষ্য জানতে হবে যে হচ্ছে আমি এখানে দোকান কেন দিতে চাই, আমি এখানে কেন ব্যবসা শুরু করতে চাই, এটা আমাদের জানতে হবে। যে আমি হচ্ছে ব্যবসাটি শুরু করতে চাই কারণ আমি আর্থিকভাবে লাভবান হতে চাই। তো আমি কোনো কারণ ছাড়াই যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আমরা ব্যবসায় মন বসাতে পারবো না, এবং অন্যান্য যে ঘটনাগুলো আমরা গ্রহণ করব তাও আমরা সফলভাবে করতে পারবো না। এই জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার আগে সিদ্ধান্তের লক্ষ্য কি তা ভালোভাবে জেনে নিতে হবে। তারপর যে 5 নম্বর পয়েন্ট আমি অ্যাড করেছি তা হলো সম্পর্কিত অতীত অভিজ্ঞতা যাচাই করে নিব। তো এখানে আমরা বলতে পারি হচ্ছে যে রিলেটেবল সম্পর্কিত অতীত মানে হচ্ছে যে রিলেটেবল পাস্ট গুলো রয়েছে তা আমরা জেনে নিব। যেমন হচ্ছে আমি এখানে একটি কাপড়ের ব্যবসা করতে চাই বাজারে। তো তখন আমি ব্যবসাটি শুরু করার আগে, সিদ্ধান্তটি গ্রহণ করার আগে ওই মার্কেটে যারা অন্য কাপড় ব্যবসায়ী রয়েছে তার কাছে জেনে নিব যে হচ্ছে এখানে ব্যবসার পরিস্থিতি কি, কিভাবে হচ্ছে ব্যবসাটি পরিচালনা করছেন আপনারা, এবং এখানে কাস্টমার কেমন আসে, এখানে মানুষের চাহিদা কেমন, রুচি কেমন, এসব বিষয়ে আগে জেনে নিতে হবে। অথবা আমি যদি পূর্বে অন্য কোনো ব্যবসা করে থাকি তা থেকে আমার যে অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে এটিকে হচ্ছে রিলেট করে আমরা যাচাই করে নিব। তো এই সিদ্ধান্তগুলো হচ্ছে আমরা একটি এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করার আগে বিবেচনা করব, এবং আরো যে 5টি বিষয় রয়েছে তা আপনারা নিজে নিজেই বের করবেন। এটি বেশি একটা কঠিন হবে না বলে আশা করছি। তো দেখি এখন পরবর্তীতে কি রয়েছে। পরবর্তীতে আমাদের যে সবটি রয়েছে সেখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার যে কৌশল এটি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এটি নিয়ে আমাদের এই 4টি ঘর পূরণ করতে হবে। তো চলুন এটি পূরণ করি। এটি আমি পূরণ করে রেখেছি অলরেডি, চলুন এগুলো দেখে নিই। তো আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে কৌশলটি হওয়া উচিত তা হলো সমস্যা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। তো আমি এটি আগের স্লাইডেও বলেছি যে হচ্ছে যে কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার আগে, যে কোনো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ করার আগে সেই সমস্যাটি কি, সমস্যার সম্পর্কে একদম এ টু জেড, অর্থাৎ হচ্ছে যা কিছু আছে বিস্তারিতভাবে সমস্যা সম্পর্কে জেনে নিব। এটি আমাদের ফার্স্ট কৌশল। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কৌশল হিসেবে আমরা ধরে নিতে পারি যে সমস্যা সম্পর্কে পূর্বের অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ। যে আমি একটি যদি হচ্ছে ব্যবসা শুরু করি অথবা যে কোনো একটি উদ্যোগ নিই অথবা যে কোনো একটি সমস্যাতে পড়ি বাস্তব জীবনে, তাহলে সেই সমস্যাটি আমি পূর্বে পড়েছি কিনা সেই সমস্যায়, তো তার সাথে এটি মিলিয়ে নিব। তাহলে হচ্ছে আমরা সহজেই সিদ্ধান্তটি গ্রহণ করতে পারবো। তো এটি একটি ভালো কৌশল, যেটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা থেকে জ্ঞানটি সংগ্রহ করা। তারপর আরেকটি বিষয় জানতে হবে তা হচ্ছে আমি কি ফলাফল লাভ করতে চাই।
এটিও আমি আগের স্লাইডে বলেছি যে হচ্ছে আমার আগে সিদ্ধান্ত গ্রহণ করার আগে জানতে হবে যে আমি কি কি ফলাফল পেতে চাই। ফলাফল সম্পর্কে না জানলে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করবো বলুন? তো এই জন্যই আমাদের আগেই ফলাফল সম্পর্কে ভালো একটি আইডিয়া নিতে হবে। তো এটি একটি সিদ্ধান্ত গ্রহণ করার গুরুত্বপূর্ণ কৌশল। এবং সিদ্ধান্ত গ্রহণ করার আরেকটি কৌশল আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্তটি ব্যর্থ হলে পরবর্তী করণীয় কি তা ঠিক করে রাখা। তো আমরা অনেক সময় থ্রিলার মুভি দেখি, তখন আমরা সেখানে দেখি যে মানুষের প্ল্যান এ থাকে, তারপর প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে। তো আমাদের এরকম কয়েকটি প্ল্যান সেট রাখা ভালো, যে হচ্ছে আমি একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম, সেই সিদ্ধান্তটি যদি আমরা সফল না হতে পারি, তাহলে আমরা পরবর্তীতে কি সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা থেকে কিভাবে উত্তরণ লাভ করব, এটি আগে ঠিক করে রাখা ভালো। তাহলে হচ্ছে আমাদের ওই সময় যখন আমরা ব্যর্থ হই, তখন আমাদের মানসিকভাবে সমস্যাটি কম হয়। ফলে আমাদের আগেই ঠিক করে রাখতে হবে যে ব্যর্থ হলে আমাদের কি করতে হবে, অর্থাৎ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এরকম প্ল্যান রাখা ভালো। তো দেখি পরবর্তীতে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তো সিদ্ধান্ত গ্রহণে কি কি প্রক্রিয়া থাকতে পারে, এটিও অনেকটি আগের স্লাইডগুলোর মতোই। তো এখানে হচ্ছে যে প্রক্রিয়াগুলো বইয়ে আলোচনা করা হয়েছে তা হলো কি করতে চাই। তো সেটিও আগের মতোই। তো আমরা কি করতে চাই তা আগে জানতে হবে এবং সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কি করতে চাই এটি না জেনে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি? কোনো সিদ্ধান্তই তাহলে আমাদের গ্রহণ করা যাবে না, এবং যদি গ্রহণ করি তাও সেটি ভালো হবে না। তারপরে হচ্ছে কি ফলাফল আমরা পেতে চাই, এটিও একটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। যে হচ্ছে কি ফলাফলটি আমরা লাভ করতে চাই তা সম্পর্কে আমাদের আগে জেনে নিতে হবে। এটি আমরা প্রিভিয়াস স্লাইডে আলোচনা করে ফেলেছি। এবং পরবর্তীতে যে বিষয়টি রয়েছে যে প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক। যে আমি একটি ফলাফল পেতে চাই, যে হচ্ছে আমি হচ্ছে এইচএসসি তে সায়েন্সে পড়তে চাই। এইচএসসি তে যদি আমরা সায়েন্সে পড়তে চাই, তাহলে আমার মধ্যে যে কোয়ালিটি রয়েছে তা হচ্ছে কি, মানে সায়েন্স পাওয়ার উপযোগী কিনা তা আমাদের বিবেচনা করে নিতে হবে আগে। এখন যদি হচ্ছে আমরা হচ্ছে ম্যাথে ভালো না থাকি, বিজ্ঞানে ভালো না থাকি, তাহলে আমাদের সায়েন্স নেওয়াটা উচিত হবে না। তো এই জন্য আমাদের আগেই জেনে নিতে হবে যে হচ্ছে প্রত্যাশিত ফল পাওয়ার জন্য, মানে আমার মধ্যে যে কোয়ালিটি আছে তা সহায়ক কিনা বা উপযোগী কিনা তা আমাদের আগে জেনে নিতে হবে। তারপর হচ্ছে বিকল্প উপায়। তো এটিও তো আমরা আগের স্লাইডেই বললাম যে বিকল্প অপশন রাখা ভালো, যে এটাতে ফেল করলে আমরা আরেকটিতে যাব, এবং আরেকটিতে ফেল করলে আমরা আরেকটিতে যাব। এরকম হলে আমাদের ব্যর্থতার হার অনেকটাই কমে যাবে এবং আমরা সহজেই একটি সঠিক এবং সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এখন আমরা আমরা আরেকটি ছক নিয়ে আলোচনা করব, এবং এটি আমাদের সর্বশেষ ছক আজকে ক্লাসের। তো এখানে কি কি আলোচনা করতে বলা হয়েছে চলুন দেখি। তো এই ছকটি দেখার আগে আমরা জেনে নিব যে এই ছকটির ইনস্ট্রাকশন কি রয়েছে। তা না জানলে আমরা ছকটি পূরণ করতে পারবো না। তো একটু পড়ে নিই এটি। এখন তাহলে নিজের এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মন জাহাজটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই পরিকল্পনার পালা। তো আমরা এতক্ষণ ধরে যে ছকগুলো পূরণ করলাম, এ থেকে অনেক জ্ঞান অর্জন করলাম, অনেক দক্ষতা অর্জন করলাম। তো ওই দক্ষতাটিকে কাজে লাগিয়ে আমাদের মনকে আমরা কিভাবে পরিচালনা করব তার একটি পরিকল্পনা করার এখন সময় চলে এসেছে। তো এটি বলা হয়েছে, তার জন্য নিজেদের জীবনের দুটি ঘটনা বা পরিস্থিতি মনে করব যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তো এখন আমরা দুইটি ঘটনাকে ধরে নিব, যে দুইটি ঘটনাকে আমরা হচ্ছে আহ, বাস্তবে ঘটানোর জন্য কি কি সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে তা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই অভিজ্ঞতায় এই অভিজ্ঞতার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অপর পৃষ্ঠার ছকে উক্ত পরিস্থিতিগুলোর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করব। তো হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আমরা গ্রহণ করব তা আমরা এখানে আলোচনা করব এই ছকটিতে। তো দুইটি ঘটনা নিতে হবে,
সেই দুইটি ঘটনা থেকে যে বিষয়গুলো আমরা নিয়ে আসবো। তো আপনাদের সুবিধার্থে আমি ছকটি পূরণ করে রেখেছি, চলুন ছকটি দেখে নিই। তো প্রথম যে ঘটনাটি আমি ধরেছি তা হলো বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ। তো ধরুন আপনার একটি বাড়ি রয়েছে, বাড়ির সামনে হচ্ছে একটু জায়গা রয়েছে, তো আপনি চাইলেন যে সেই স্থানে আপনি বৃক্ষরোপণ করবেন, এটি হচ্ছে আপনার একটি সিদ্ধান্ত, তো বা ঘটনা এটা বলতে পারেন। তো এই সিদ্ধান্তটি আপনি গ্রহণ করতে চান। আরেকটি ঘটনা আমরা দেখে নিই, তা হলো একটি ছোট ব্যবসা শুরু করতে চাই। তো আপনি ভাবলেন যে আমি নবম শ্রেণীতে পড়ি, তো আমার তো কিছু টাকা পয়সার প্রয়োজন রয়েছে, তার জন্য আমি বাসা থেকে না যেয়ে আমি নিজেই একটা ছোট ব্যবসা করতে পারি, এবং এই জন্য আপনি হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন। এখন দেখে নিই যে হচ্ছে এই সিদ্ধান্তটিতে আপনাদের কি কি ফলাফল, প্রভাব অথবা কি কি বিষয় বিবেচনা রাখতে হবে, কি কি চ্যালেঞ্জ আপনাদের সামনে আসতে পারে, অথবা চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের কি কি করণীয় হতে পারে, তা আমরা এখন দেখবো এই ছকের মাধ্যমে। তো এইখানে আমাদের চাওয়া হয়েছে সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই, তা আমার জীবনে কি প্রভাব ফেলবে। তো এখানে আমাদের বলতে হবে যে এই যে বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করতে চাইলে যে সিদ্ধান্তটি আমরা নিতে চাচ্ছি সেটির ফলাফল কি হতে পারে এবং তার প্রভাব কি হতে পারে আমার জীবনে। তো এই বৃক্ষরোপণের ফলাফল যা হতে পারে তা হলো আমি বৃক্ষগুলো থেকে ভবিষ্যতে ফলের উৎপাদন করতে চাই। তো ধরুন আপনি ফলের গাছ লাগালেন, তাহলে তো এটা থেকে ভবিষ্যতে ফল আসবে, তো তা থেকে আপনি ফল খেতে পারবেন, তারপর অক্সিজেন পেতে পারেন, তারপর হচ্ছে কাঠ পেতে পারেন, কাঠ থেকে হচ্ছে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। তো এরকম নানান ধরনের ফলাফল আপনি পেতে পারেন। তো এর প্রভাব আপনার বাস্তব জীবনে আর কি কি প্রভাব পড়বে দেখি। বৃক্ষগুলো আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে এবং অক্সিজেন ও ছায়া দিবে। তো বৃক্ষগুলো যে রয়েছে আপনাকে অক্সিজেন দিবে, ছায়া দিবে, তারপর হচ্ছে বললাম তো আর্থিকভাবে আপনাকে সাপোর্ট দিবে। হচ্ছে বৃক্ষ যখন বড় হবে তখন আপনি যদি ওটা বিক্রি করেন তাহলে হচ্ছে আপনি একটি ভালো টাকা উপার্জন করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার বাস্তব জীবনের প্রভাব। তো এটি আমরা বৃক্ষর জন্য জেনে নিলাম। এখন আপনি ছোট ব্যবসা যদি শুরু করতে চান তাহলে ফলাফল ও প্রভাব কি হতে পারে দেখে নিই। ব্যবসাটি থেকে আমি আমার পড়াশোনার ব্যয় নির্বাহ করতে চাই। তো আপনি যদি একটি ছোট ব্যবসা দাঁড় করাতে চান, তো সেখান থেকে যে ইনকামটা হবে আপনার, তা দিয়ে আপনার পড়াশোনার ব্যয় আপনি নির্বাহ করতে পারবেন, এবং এটি আপনার বাস্তব জীবনে কি প্রভাব ফেলতে পারে। তো এখানে একটি নেগেটিভ প্রভাবের কথা আমি আলোচনা করেছি, যে হচ্ছে এ থেকে আমার পড়াশোনার ক্ষতি হতে পারে। তো আপনি যদি হচ্ছে ব্যবসায় ফুল টাইম ব্যয় করেন তাহলে হচ্ছে আপনার মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে, ফলে আপনি পড়াশোনায় দেখবেন যে এতটা মন দিতে পারছেন না, ফলে আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে। তো পরবর্তীতে আমাদের সারিটিতে জানতে চাওয়া হয়েছে সিদ্ধান্তটি কি যৌক্তিক, কি কারণে যৌক্তিক মনে করছি। তো আমি যে বাড়ির পাশে বৃক্ষরোপণের যে সিদ্ধান্তটি নিয়েছি তা কি যৌক্তিক কিনা তা আমাদের এখন যাচাই করতে হবে, এবং যদি যৌক্তিক হয় তাহলে আমরা কেন এটি যৌক্তিক মনে করছি, আর যদি যৌক্তিক না মনে হয় তাহলে আমরা এটা লিখতে হবে যে হচ্ছে এই জন্য আমি যৌক্তিক মনে করছি না। তো আমি যা লিখেছি চলুন দেখি। আমি মনে করি সিদ্ধান্তটি যৌক্তিক, কারণ হচ্ছে এ থেকে আমি শারীরিক ও অর্থনৈতিকভাবে লাভবান হব। তো শারীরিকভাবে কিভাবে লাভবান হব? শারীরিকভাবে হচ্ছে আমি অক্সিজেন পাচ্ছি গাছ থেকে, অথবা হচ্ছে গাছে আমি ছায়া পাবো, যেখানে হচ্ছে আমি গরম গ্রীষ্মকালে হচ্ছে আরাম পাবো ছায়ার ফলে। এটি হচ্ছে আমাদের শারীরিকভাবে উপকার হতে পারি এভাবে, এবং অর্থনৈতিকভাবে উপকার হতে পারি, উপকৃত হতে পারি, কারণ আমরা হচ্ছে গাছের কাঠ বিক্রি করে হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করতে পারি। তারপর হচ্ছে গাছের ফল বিক্রি করে ওখান থেকে টাকা ইনকাম করতে পারি। এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক ভাবে উপকার করবে, এবং গাছের ফলগুলো হচ্ছে যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের পুষ্টির অভাব দূর হবে। তারপর যে ছোট ব্যবসাটি আমরা করতে চাচ্ছি, যে সিদ্ধান্তটি নিতে চাচ্ছি, সেই সিদ্ধান্তটি কি সঠিক কিনা দেখি। তো আমি মনে করি সিদ্ধান্তটি যৌক্তিক, কারণ এ থেকে আমি অর্থনৈতিকভাবে লাভবান হব। তো আমরা তো বুঝতেই পারছি যে হচ্ছে এটি অবশ্যই যৌক্তিক, কারণ এখান থেকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, আমরা একজন উদ্যোক্তা হতে পারি। তো এটি
অবশ্যই যৌক্তিক। আর বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কারণ বর্তমান সময়ে আমরা জানি যে হচ্ছে চাকরির বাজারে চাকরি পাওয়াটা হচ্ছে অনেক বেশি টাফ। এর জন্য আমাদের উচিত যে হচ্ছে চাকরির পিছনে সবাই না দৌড়িয়ে হচ্ছে ব্যবসা বা হচ্ছে উদ্যোক্তা হওয়া, যার ফলে আমরা নিজেরাই মানুষকে চাকরি দিতে পারি। তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন আমরা দেখে নিই যে এই শাড়িটি কিনতে এসে কি কি বিষয় বিবেচনায় রাখবো। তো এই সিদ্ধান্তটি যে আমি গ্রহণ করতে যাচ্ছি যে বৃক্ষরোপণ করতে যাচ্ছি, তো এই বৃক্ষরোপণ করতে যাওয়ার পেছনে আমরা কি কি জিনিসগুলো বিবেচনায় রাখা উচিত তা একটু দেখে নিই। আমি কি ফলাফল লাভ করতে চাই, কি কি চ্যালেঞ্জ আসতে পারে, কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, তা আমাদের হচ্ছে বিবেচনায় রাখতে হবে। যে আমি যে গাছটা লাগাতে চাই, গাছটা লাগানোর পেছনে মানে আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা কি ছিল? যে আমি হচ্ছে এখান থেকে অক্সিজেন নিব, এখান থেকে ছায়া নিব, এবং এখান থেকে যে ফলগুলো আসবে সেই ফলগুলো হচ্ছে আমরা হচ্ছে মানে হচ্ছে খাবো অথবা বিক্রি করতে পারি, এবং সেখান থেকে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। তো এটা হচ্ছে আমার সিদ্ধান্তের ফলাফল, কি আমরা লাভ করতে চাই তা জেনে নিলাম। তো কি কি চ্যালেঞ্জ আসতে পারে, আর এখানে চ্যালেঞ্জ এখানে পারে বানানটি ভুল হয়ে গিয়েছে, এটার জন্য দুঃখিত। তো কি কি চ্যালেঞ্জ আসতে পারে তা আমাদের আগে জেনে নিতে হবে, এবং কিভাবে সেই চ্যালেঞ্জ গুলো আমরা মোকাবেলা করতে পারি তা আমাদের আগে থেকেই জেনে নিতে হবে। সিদ্ধান্তটি গ্রহণের আগে থেকে এগুলো আমাদের জেনে নিতে হবে। তারপর হচ্ছে এটা ব্যবসার ক্ষেত্রে হবে যে আমি কি ফলাফল লাভ করতে চাই, কি চ্যালেঞ্জ আসতে পারে, কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। তো এটিও সেই বৃক্ষরোপণের মতোই, এই জিনিসগুলো আমাদের আগে থেকে বিবেচনায় রাখা উচিত সিদ্ধান্ত গ্রহণ করার আগে। তারপর হচ্ছে কোন কোন কৌশল আমরা ব্যবহার করতে চাই। এই যে আমি বৃক্ষরোপণ করতে চাচ্ছি, তো এই বৃক্ষরোপণের ক্ষেত্রে আমরা কি কি কৌশল গ্রহণ করতে চাই তা দেখি। 12 মাসি ফল ও ঔষধি গাছ লাগাতে চাই। তো যদি আমরা 12 মাসি যদি ফলের গাছ লাগাই, তাহলে একই সাথে দেখা যাবে যে হচ্ছে আমরা ছায়াও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি। আবার কি 12 মাসি গাছ হওয়ার ফলে আমরা হচ্ছে সারা বছরই ফল খেতে পারছি বা ফল বিক্রি করতে পারছি। তো এটা আমাদের কৌশল হতে পারে যে হচ্ছে আমরা বেশি উপার্জন করতে পারি এখান থেকে। এই জন্য আমরা 12 মাসি ফলের গাছ অথবা ঔষধি গাছ লাগাবো। তো আরেকটি কৌশল কি হতে পারে, উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে সে অনুযায়ী কাজ করতে চাই। তো আমি যদি একদম এখন আজকে আমার মন চাইলো আমি একটি বাগান করে ফেললাম, এটি না করে যদি আমরা উপজেলা প্রশিক্ষণ অফিস অথবা যে কোনো কিছু থেকে যদি আমরা কৃষি বিষয়ে একটু প্রশিক্ষণ নিয়ে সেই বাগানটি করি, তাহলে অবশ্যই আমাদের তা থেকে মানে জ্ঞান ছাড়া যে লাভটা আমরা করতে পারতাম, সেই প্রশিক্ষণটা নেওয়ার ফলে আরো বেশি লাভ করতে পারবো, এই নিয়ে হচ্ছে কোনো সন্দেহ নেই। তাই আমাদের আগে হচ্ছে প্রশিক্ষণ নিয়ে নেওয়া উচিত। এবং ছোট ব্যবসার ক্ষেত্রে এই কৌশল কি হতে পারে চলুন দেখি। এমন একটি ব্যবসা দাঁড় করাতে চাই যা থেকে পরবর্তীতে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো। তো আমাদের ব্যবসা দাঁড় করার সিদ্ধান্তটি নেওয়ার আগেই মানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া উচিত যে হচ্ছে সেই ব্যবসাটি আমার ভবিষ্যতেও কাজে লাগবে। তো এখন আমি নবম শ্রেণীতে পড়ি, এখন আমার ছোট মানুষ, এখন আমি হচ্ছে আমার ডেইলি 100 টাকা হলেই হচ্ছে। তো এটার জন্য আমার ব্যবসা ছোট এরকম ব্যবসায় করা যাবে না যেটা হচ্ছে বাড়বে না। তো এটা না করে আমরা যদি আগে একটু পরিকল্পনা করে নিই যে এমন একটা ব্যবসা আমরা ধরি যার ফলে আমরা পড়াশোনা শেষ করার পরে আরো এক্সটেন্ড করতে পারবো, এবং তা থেকে আমরা অধিক মুনাফা অর্জন করতে পারবো। তো এরকম আমরা কৌশলগত দিক ব্যবহার করতে পারি আগেই সিদ্ধান্তটি গ্রহণের। তো সম্ভাব্য কি চ্যালেঞ্জ আসতে পারে এই বৃক্ষরোপণ যদি আমরা করতে চাই বাড়ির আশেপাশে, তো তা দেখে নিই। তো প্রথমে যা হতে পারে তা হচ্ছে বৃক্ষগুলো মরে যেতে পারে, কারণ এটা স্বাভাবিক। গাছগুলো যে মানে সবগুলো বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই বৃক্ষগুলো মরে যেতে পারে, এটা একটি চ্যালেঞ্জ হতে পারে আমাদের সামনে। তারপর হচ্ছে আবাসনের জায়গার অভাব দেখা দিতে পারে। তো বৃক্ষ যে আমরা লাগালাম আমাদের বাড়ির আঙিনায়, তো সেখানে দেখা গেল যে আমাদের বৃক্ষগুলো যখন বড় হয়ে যাবে তখন সেখানে আমাদের একটি ঘর নির্মাণ করার প্রয়োজন হলো, কিন্তু সেই বৃক্ষের জন্য আমরা ঘর নির্মাণ করতে পারছি না। তো এটি একটি চ্যালেঞ্জ হতে পারে। এবং ছোট ব্যবসার ক্ষেত্রে যে একটা ব্যবসা আমরা দাঁড় করাতে যাচ্ছি, সেই ব্যবসার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আসতে পারে তা একটু দেখে নিই।
তো সেই ব্যবসার ক্ষেত্রে আমাদের পড়াশোনার ক্ষতি হতে পারে। যদি আমরা ব্যবসায় বেশি মনোযোগ দিয়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের পড়াশোনাটার ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তো এটা হতে পারে। তারপর হচ্ছে আর্থিক ক্ষতি হতে পারে। তো ব্যবসায় লাভ লস দুটো আছে, আমরা এটা জানি। তো হচ্ছে ব্যবসা করতে গেলে হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি হতে পারে। তো এটা একটা চ্যালেঞ্জ আসতে পারে আমাদের সিদ্ধান্তে, এটি আগে জেনে নেওয়া ভালো। তো সেই চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এবং কি কি বিকল্প উপায় উপায় আমরা অবলম্বন করতে পারি তা এখানে বলতে বলা হয়েছে। তো চলুন দেখি বৃক্ষরোপণের ক্ষেত্রে যে আমাদের চ্যালেঞ্জ গুলো আছে তা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। তো প্রথমেই আমরা যে বৃক্ষগুলো মরে যাওয়ার যে বিষয়টি তা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি দেখি। যেসব গাছ সহজে মরে না সেসব গাছ লাগাতে পারি। তো কিছু গাছ আছে যে হচ্ছে এগুলো সহজে মরে না। তো আমরা কৃষি অফিসে গিয়ে বা কৃষি কর্মকর্তার কাছে সেই গাছগুলো সম্পর্কে জেনে সেই গাছগুলো লাগাতে পারি। অথবা হচ্ছে এমন অনেক গাছ আছে যে হচ্ছে আপনার যেই মাটি রয়েছে সেই মাটিতে বেশি উপযোগী, ফলে তা স্বাভাবিকভাবেই হচ্ছে মরতে চাইবে না সহজে। ফলে আমরা এটা করতে পারি এবং এর ফলে গাছগুলো সহজে মরবে না। এবং বাড়ির যে আবাসনের সমস্যা ছিল এটি মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি দেখি। বাড়ির আশেপাশের পতিত জমিতে গাছ লাগাতে পারি। তো আপনি গাছটি লাগানোর আগে, বাগানটি করার আগে অবশ্যই পরিকল্পনা করে নিবেন যে হচ্ছে আপনার ভবিষ্যতে কোন জায়গাটা আবাসনের জন্য অথবা অন্য দরকারে কাজে লাগবে। তো আপনার যেখানে আবাসনের দরকার লাগতে পারে 10 বছর পরে, আপনি অবশ্যই সেই জায়গায় গাছটি না লাগিয়ে আপনি আপনার বাড়ির এমন একটি পতিত জায়গা যেগুলো রয়েছে যেখানে আপনি ভবিষ্যতে বাড়িঘর করার কোনো সম্ভাবনা নেই অথবা সেখানে কৃষি জমি করার কোনো সম্ভাবনা নেই, সেখানে যদি আপনি বাগান করেন তাহলে তা আপনার জন্য বেশি উপকার হবে এবং আবাসনের জায়গার যে সমস্যার চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জটি ছিল তা আপনি সহজেই মোকাবেলা করতে পারবেন। এবং ব্যবসার ক্ষেত্রে যেই চ্যালেঞ্জ গুলো আমরা মোকাবেলা করবো দেখি, যে পড়াশোনার ক্ষতিটা আমরা কিভাবে সামলাতে পারি দেখি। তা হচ্ছে রুটিন তৈরি করে পড়াশোনার সময়ের বাইরে ব্যবসার ব্যয় করতে হবে। তো আমরা হচ্ছে একটি রুটিন তৈরি করে নিতে পারি যে হচ্ছে এই 10 ঘন্টা হচ্ছে আমি পড়াশোনা করব অথবা এই 6 ঘন্টা আমি পড়াশোনা করব। এই 6 ঘন্টার বাহিরে 6 ঘন্টা পড়াশোনা করার পরে আমি হচ্ছে যে সময়টুকু পাবো সেই অবসর সময়ে আমি ব্যবসায়ী সময় দিব এবং ব্যবসায় কাজে লাগাবো। তো এটা যদি হয় তাহলে দেখবেন যে আপনার পড়াশোনার ক্ষতিটা হচ্ছে না, হলেও খুবই কম পরিমাণে হচ্ছে। তো এইভাবে আমরা পড়াশোনার ক্ষতি এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারি। তারপর হচ্ছে আর্থিক ক্ষতি যে হতে পারে তা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি দেখি। আর্থিক ক্ষতি কিভাবে কমানো যায় সে বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারি। তো যারা হচ্ছে ব্যবসা করেন অথবা আপনি যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই ব্যবসায় অলরেডি যারা আছেন, যারা অভিজ্ঞ আছেন, যেমন অনেক বছর ধরে করছেন, তাদের কাছে আপনি পরামর্শ চাইতে পারেন যে হচ্ছে আমি কি কি কাজ যদি করি তাহলে আমি ক্ষতির সম্মুখীনটা কম হব। এটি আপনি যদি জেনে নিতে পারেন তাহলে হচ্ছে আপনার লসটা কম হবে। তো এইভাবে আপনি আর্থিক ক্ষতির চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারেন। তো এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসের একদম সর্বশেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আপনারা যদি পেতে চান তাহলে ইজি টু গো এডুকেশনের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।